ভূত। নবীনকে দ্বিতীয়বার হতাশ হয়ে ফিরে আসতে হলো। অক্রুরবাবুর মন ভেজানো গেল না। উত্তরপাড়ার একটা ফাংশানে নবীন পেয়েছিল অক্রুর চৌধুরীর আশ্চর্য ক্ষমতার পরিচয়, ভেন্ট্রিলোকুইজম। খেলার নামটা নবীনের জানা ছিল না, সেটা বলে দেয় দ্বিজপদ। দ্বিজুর বাবা অধ্যাপক, লাইব্রেরিতে নানান বিষয়ের বই। দ্বিজু নামটা বলে বানানটাও শিখিয়ে দিল, VENTRLIOQUISM, ভেন্ট্রিলোকুইজম। অক্রুর চৌধুরীর মঞ্চে একা মানুষ, কিন্তু তিনি কথা চালিয়ে যাচ্ছেন আরেকটি অদৃশ্য মানুষের সঙ্গে। সেই মানুষ যেন হলের সিলিংয়ের কাছাকাছি কোথাও শূন্যে অবস্থান করছে। অক্রুরবাবু তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, তারপর উত্তর আসে ওপর থেকে, হরনাথ কেমন আছো? আগে আপনার আশীর্বাদ ভালোই আছি। শুনলাম তুমি নাকি আজকাল সঙ্গীত চর্চা করছো? আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাগ সঙ্গীত? আগে হ্যাঁ, রাগ সঙ্গীত। গান করো? আগে না। যন্ত্রসঙ্গীত? আগে হ্যাঁ। কি যন্ত্র, সেতার? আগে না। সরোদ? আগে না। তবে বাজাওটা কি? আগে গ্রামোফোন। হাসি আর হাততালিতে হলো মুখর হয়ে ওঠে। প্রশ্নটা ওপরের দিকে চেয়ে করে উত্তরটা শোনার ভঙ্গিতে মাথাটা একটু হেঁট করে নেন অক্রুরবাবু, কিন্তু ঠিক যেন নিজেই উত্তরটা দিচ্ছেন সেটা বোঝায় কোনো উপায় নেই। ঠোঁট একদম নড়ে না। নবীন তাজ্জব বনে গেছিল। এই জিনিস শিখতে না পারলে জীবনই বৃথা। অক্রুর চৌধুরী কি ছাত্র নেবেন না? নবীনের পড়াশোনায় আগ্রহ নেই। হাইয়ার সেকেন্ডারি পাশ করে বসে আছে বছর তিনেক, আর পড়ার ইচ্ছা হয়নি। বাপ নেই, কাকার বাড়িতেই মানুষ সে। কাকার একখানা প্লাইউডের কারখানা আছে, তার ইচ্ছে নবীনকে সেখানেই ঢুকিয়ে দেন। কিন্তু নবীনের শখ হলো ম্যাজিকের দিকে। হাত সাফাই, রুমালের ম্যাজিক, আংটির ম্যাজিক, বলের ম্যাজিক, এসব বাড়িতেই অভ্যেস করে সে বেশ খানিকটা আয়ত্ত করেছে। কিন্তু অক্রুর চৌধুরীর ভেন্ট্রিলোকুইজম দেখার পর সেগুলোকে নিরামিষ বলে মনে হচ্ছে। ফাংশনের উদ্যোক্তাদের কাছেই নবীন জানল যে অক্রুরবাবু থাকেন কলকাতায় আমহার্স্ট লেনে। পরের দিন ট্রেনে চেপে কলকাতায় এসে সোজা চলে গেল যাকে গুরু বলে মেনে নিয়েছে তার বাড়িতে। গুরু কিন্তু বাদ সাধলেন। কী করা হয় এখন? প্রথম প্রশ্ন ভেন্ট্রিলোকুইস্ট। কাছ থেকে ভদ্রলোককে দেখে হৃৎকম্প শুরু হয়ে গেছিল নবীনের। বয়স 45-এর বেশি নয়, চাড়া দেয়া ঘন কালো গোঁফ, মাথায় কালো চুলের ঠিক মধ্যিখানে টেরি, তার দুদিক দিয়ে ঢেউ খেলে চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত। চোখ দুটো ঢুলু ঢুলু, যদিও স্টেজে এই চোখ স্পটলাইটের আলোকে ঝিলিক মারে। নবীন বলল, সে কি করে? তা এইসব শখ হয়েছে কেন? নবীন সত্যি কথাটাই বলল। আগে একটু আধটু ম্যাজিকের অভ্যাস আছে, কিন্তু এটা শখ হয়েছে মানে আপনার সেদিনকের পারফরমেন্স দেখে। অক্রুরবাবু মাথা নাড়লেন। এই জিনিস সকলের হয় না, অনেক সাধনা লাগে। আমাকে কেউ শেখায়নি। যদি পারো তো নিজে চেষ্টা করে দেখো। নবীন সেদিনের মতো উঠে পড়ল, কিন্তু 7 দিন বাদেই আবার আমহার্স্ট লেনে গিয়ে হাজির। ইতিমধ্যে সে খালি ভেন্ট্রিলোকুইজমের স্বপ্ন দেখেছে, আর দরকার হলে সে অক্রুরবাবুর হাতে পায়ে ধরবে। কিন্তু এবার আরও বিপর্যয়। এবার অক্রুরবাবু একরকম বাড়ি থেকে বার করে দিলেন। বললেন, আমি যে শেখাবো না সেটা তোমাকে প্রথমবারেই বোঝা উচিত ছিল। সেটা বোঝনি মানে তোমার ঘটে বুদ্ধি নেই। বুদ্ধি না থাকলে কোনো রকম ম্যাজিক চলে না, এই ম্যাজিক তো নয়ই। প্রথমবারে নবীন মুষড়ে পড়েছিল। এবারে তার মাথা গেল গরম হয়ে। চুলেই যাক অক্রুর চৌধুরী, সে যদি না শেখায় নবীন নিজেই শিখবে, কুছ পরোয়া নেই। নবীনের মধ্যে যে এতটা ধৈর্য আর অধ্যাবসায় ছিল সেটা সে নিজেই জানতো না। কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান থেকে ভেন্ট্রিলোকুইজম সম্বন্ধে একটা বই কিনে শুরু করে দিল তার সাধনা। মোটামুটি নিয়মটা সোজা। প বর্গের প, ফ, ব, ভ, ম এই কটা অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁটে ঠোঁটে ঠেকে, ফলে ঠোঁট নড়াটা ধরা পড়ে। এই কটা অক্ষর না থাকলে কোনো কথাই ঠোঁট ফাঁক করে অথচ না নাড়িয়ে বলা যায়। কোনো কথায় প বর্গের অক্ষর থাকলে সেখানেও উপায় আছে। যেমন তুমি কেমন আছো, কথাটা যদি তুমি কেমন আছো করে বলা যায় তাহলে ঠোঁট নাড়ার কোনো দরকারই হয় না, কেবল জিভ নাড়লেই চলে। প, ফ, ব, ভয়ের মাঝখানে ক, খ, গ, ঘ, ঙ
এটাই হলো নিয়ম। কথোপকথন যদি হয় এইরকম, তুমি কেমন আছো? ভালো আছি, বেশ ঠান্ডা করেছে তাই না? তারপরে ডিগ্রি করেছে, তাহলে তো সেটা বলতে হবে এই হবে, তুমি কেমন আছো? ভালো আছি, আজ ঠান্ডা করেছে তাই না? তা করেছে দিগ্গি ঠান্ডা। আরও আছে, উত্তরদাতার গলার আওয়াজটাকে চেপে নিজের আওয়াজের থেকে একটু তফাৎ করে নিতে হবে। এটাও সাধনার ব্যাপার, এবং এটাতেও অনেক সময় দিল নবীন। কাকা এবং কিছু অন্তরঙ্গ বন্ধুকে শুনিয়ে সে যখন তারিফ পেল, বুঝলো সে ভেন্ট্রিলোকুইজম ব্যাপারটা মোটামুটি রপ্ত করেছে। কিন্তু এখানেই শেষ নয়। সে অদৃশ্য উত্তরদাতার যুগ আজকাল আর নেই। আজকাল ভেন্ট্রিলোকুইস্টের হাতে থাকে পুতুল। সেই পুতুলের পিছন দিয়ে হাত ঢুকিয়ে মাথা ঘোরায় এবং ঠোঁট নাড়ায় জাদুকর। মনে হয় জাদুকরের প্রশ্নের উত্তর বেরোচ্ছে পুতুলের মুখ দিয়ে। তার আশ্চর্য প্রোগ্রেস। খুশি হয়ে কাকাই এই পুতুল বানাবার খরচ দিল নবীনকে। পুতুলের চেহারা কেমন হবে এই নিয়ে দিনের পর দিন গভীর চিন্তা করে একসময় নবীনের মাথায় এলো আশ্চর্য প্ল্যান। পুতুল দেখতে হবে অবিকল অক্রুর চৌধুরীর মতো, অর্থাৎ অক্রুর চৌধুরীকে হাতের পুতুল বানিয়ে সে তার অপমানের প্রতিশোধ নেবে। একটা হ্যান্ডবিলে অক্রুর চৌধুরীর একটা ছবি ছিল, সেটা সযত্নে রেখে দিয়েছিল। সেটা সে আদিনাথ কারিগরকে দেখালো। এরকম গোঁফ, এরকম টেরি, ঢুলুঢুলু চোখ, ফোলা ফোলা গাল। সেই পুতুল যখন মুখ নাড়বে আর ঘাড় ঘোরাবে নবীনের কোলে বসে, তখন কি রগরটাই না হবে। আশা করি তার শো দেখতে আসবেন অক্রুর চৌধুরী। 7 দিনের মধ্যে পুতুল তৈরি। পোশাকটাও অক্রুর চৌধুরীর মতো, কালো গলাবন্ধ, কোটের তলা কোঁচা, কোমরে গোজা ধুতি। নেতাজি ক্লাবের শশধর বোসের সঙ্গে নবীনের আলাপ ছিল। তাদের একটা ফাংশনে শশধরকে ধরে ভেন্ট্রিলোকুইজমের একটা আইটেম ঢুকিয়ে নিল নবীন। আর প্রথম অ্যাপিয়ারেন্সেই যাকে বলে হিট। পুতুলের একটা নামও নেওয়া হয়েছে, ভূতনাথ, সংক্ষেপে ভূত। ভূতর সঙ্গে নবীনের সংলাপ লোকের কাছে খুবই উপভোগ্য। ভূত হলো ইস্টবেঙ্গলের সাপোর্টার আর নবীন মোহনবাগানের। বাগবিতণ্ডা এতই জমেছে যে ভূত ক্রমাগত ইস্ট বেঙ্গল আর মোহনবাগান বলে চলেছে, সেটা কেউ লক্ষ্যই করেনি। এরপর থেকে বিভিন্ন ফাংশনে, টেলিভিশনে ডাক পড়তে লাগলো নবীনের। নবীনও বুঝলো যে ভবিষ্যৎ নিয়ে তার কোনো চিন্তা নেই, রুজি রোজগারের পথ সে পেয়ে গেছে। অবশেষে একদিন অক্রুর চৌধুরীর সঙ্গে দেখা হলো নবীনের। মাস 3 হলো। নবীন উত্তরপাড়া ছেড়ে কলকাতায় মির্জাপুর স্ট্রিটে একটা ঘর ভাড়া নিয়ে রয়েছে। বাড়িওয়ালা সুরেশ মুৎসুদ্দি বেশ লোক। নবীনের খ্যাতির কথা জেনে তাকে সমীহ করে চলে। সম্প্রতি মহাজাতি সদনে বড় ফাংশনে নবীন এবং ভূত প্রচুর বাহবা পেয়েছে। ফাংশনের উদ্যোক্তাদের মধ্যে আজকাল নবীনকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। নবীনের নিজের ব্যক্তিত্বের সাফল্যের ছাপ পড়েছে। তার চেহারা, কথাবার্তায় একটা জৌলস লক্ষ্য করা যায়। হয়তো মহাজাতি সদনের অনুষ্ঠানেই অক্রুরবাবু উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছ থেকে নবীনের ঠিকানা জোগাড় করেছিলেন। সেদিন আইটেমে নবীন আর ভূতর মধ্যে কথাবার্তা হচ্ছিল পাতাল রেল নিয়ে। কলকাতায় পাতাল রেল হচ্ছে জানো তো ভূত? কই না তো। সে কি, তুমি কলকাতার মানুষের পাতাল রেলের কথা জানো না? ভূত মাথা নেড়ে বলে, তবে হাসপাতাল রেলের কথা শুনেছি বটে। হাসপাতাল রেল? তাই তো শুনি, একটা বিরাট অপারেশনে সারা শহরের গায়ে ছুরি চলছে। শহরের এখন তখন অবস্থা, হাসপাতাল ছাড়া আর কি। তা আজ নবীন তার ঘরে বসে নতুন সংলাপ লিখছে লোডশেডিংকে কেন্দ্র করে। লোডশেডিং, জিনিসের দাম বাড়া, বাসে ট্রামে ভিড়, এই সব জিনিস নিয়ে শহরের লোক সবচেয়ে বেশি মেতে ওঠে। ভূতের সঙ্গে সেই সব নিয়ে আলোচনা করলে দর্শকও সবচেয়ে বেশি আনন্দ পায়। এটা নবীন বুঝে নিয়েছে। আজকের নকশাটাও বেশ জমে উঠেছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। নবীন দরজা খুলে বেশ হকচকিয়ে দেখলো অক্রুরবাবু দাঁড়িয়ে আছেন। আসতে পারি? নিশ্চয়ই। নবীন ভদ্রলোককে ঘর এনে নিজের চেয়ারটা দিয়ে তাকে গিয়ে অক্রুরবাবু তৎক্ষণাৎ বসলেন না। তার দৃষ্টি ভূতর দিকে। সে অনড়ভাবে বসে আছে নবীনের টেবিলের এক কোণে। অক্রুরবাবু এগিয়ে ভূতকে তুলে নিয়ে মুখটা বেশ মন দিয়ে দেখতে লাগলেন। নবীনের কিছু করার নেই। সে যে খানিকটা আশ্বস্তি বোধ করছে না সেটা বললে ভুল হবে, তবে অক্রুরবাবুর হাতে অপমান হওয়ার কথাটা সে মোটেই ভোলেনি। তোমার হাতের পুতুল বানিয়ে দিলে আমাকে? অক্রুরবাবু চেয়ারটায় বসলেন।
হঠাৎ এমতি হলো কেন? নবীন বলল, কেন বানিয়েছি সেটা হয়তো বুঝতে পারছেন। আমি অনেক আশা নিয়ে গেছিলাম আপনার কাছে, সবটুকু ভেঙে দিয়েছিলেন আপনি। তবে এটুকু বলতে পারি, আপনার এই প্রতিমূর্তি কিন্তু আজ আমাকে প্রতিষ্ঠা এনে দিয়েছে। আমি খেয়ে পড়ে আছি এর জন্যই। অক্রূরবাবু এখনও ভূতের দিক থেকে চোখ সরাননি। বললেন, তুমি জানো কি না জানি না, বারাসাতে সেদিন আমার একটা শো ছিল। স্টেজে নেমেই চতুর্দিক থেকে ভূত ভূত বলে টিটকিরি শুনতে হয়। সেটা কি খুব সুখকর হয় বলে তুমি মনে করো? তোমার ভাত কাপড় আমি জোগাতে পারি, কিন্তু তোমার জন্য যে আমার ভাত কাপড়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে তার কি হবে? তুমি কি ভেবেছো আমি এটা এত সহজে মেনে নেব? সময়টা সন্ধ্যা, লোডশেডিং। টিম করে মোমবাতি জ্বলছে নবীনের ঘরে। সেই আলোয় নবীন দেখলো অক্রূরবাবুর চোখ দুটো যেন স্টেজে জল করে সেরমভাবে জ্বলছে। ছোট্ট মানুষটার বিশাল দোলায়মান ছায়া পড়েছে ঘরের দেওয়ালে। টেবিলের ওপর ঢুলু ঢুলু চোখ নিয়ে বসে আছে ভূতনাথ, অনড়, নির্বাক। তুমি জানো কি না জানি না, বললেন অক্রূরবাবু, ভেন্ট্রিলোকুইজমেই কিন্তু আমার জাদুর দৌড় শেষ হয়ে যাচ্ছে না। আমি 18 বছর বয়স থেকে 38 বছর পর্যন্ত দেশের একজন অজ্ঞাতনামা অথচ অসাধারণ ক্ষমতা সম্পন্ন জাদুকরের শিষ্যত্ব করেছি। কলকাতা শহরে নয়, হিমালয়ের পাদদেশে এক দুর্গম স্থানে। সে জাদু আপনি মঞ্চে দেখিয়েছেন কখনো? না, তা দেখায়নি, কারণ সেসব স্টেজে দেখানোর জিনিস নয়। রোজগারের পন্থা হিসাবে আমি সে জাদু ব্যবহার করব না, এ প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আমার গুরুকে। সে কথা আমি রেখেছি। আপনি আমাকে কি বলতে চাইছেন বলুন তো? বুঝতে পারলাম না। আমি শুধু সতর্ক করে দিতে এসেছি। তোমার মধ্যে সাধনার পরিচয় পেয়ে আমি খুশি হয়েছি। ভেন্ট্রিলোকুইজম যেমন তোমাকে আমি শেখাইনি, তেমনি আমাকেও কেউ শেখায়নি। পেশাদারি জাদুকররা তাদের আসল বিদ্যা কাউকে শেখায় না, কোনোদিনও শেখায়নি। ম্যাজিকের রাস্তা জাদুকরদের নিজেদের তৈরি করে নিতে হয়, তুমি যেমন করে নিয়েছো। কিন্তু তোমার পুতুলের আকৃতি নির্বাচনে তুমি যে ধৃষ্টতা দেখিয়েছো, সেটা আমি বরদাস্ত করতে পারছি না। শুধু এইটুকুই তোমাকে বলতে এসেছি। অক্রূরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তারপর ভূতনাথের দিকে চেয়ে বললেন, আমার চুল আর গোঁফ এতদিন কাঁচা ছিল, এইসবে পাকতে শুরু করেছে। তুমি দেখছি সেটা অনুমান করে আগে থেকেই কিছু পাকা চুল লাগিয়ে রেখেছ। যাক, আমি তাহলে আসি। অক্রূরবাবু চলে গেলেন। নবীন দরজাটা বন্ধ করে দিয়ে ভূতনাথের সামনে এসে দাঁড়ালো। পাকা চুল ঠিকই, দু একটা পাকা চুল ভূতনাথের মাথা এবং গোঁফে রয়েছে বটে। এটা নবীন এতদিন খেয়ালই করেনি। সেটাও আশ্চর্য, কারণ ভূতকে কোলে নিলে নবীনের খুব কাছে এসে পড়ে আর সবসময় তার দিকেই তাকিয়ে কথাবার্তা চলে। সাদা চুলাকে চোখে পড়া উচিত ছিল। যাই হোক, নবীন আর এসব নিয়ে ভাববে না। দেখার ভুল সব মানুষেরই হয়। মুখ চোখের দিকে বেশি দৃষ্টি দিয়েছে নবীন, চুলটা তেমন করে ভালো করে দেখেইনি। কিন্তু তাও মন থেকে খটকা গেল না। ভূতকে বইবার জন্য নবীন একটা চামড়ার কেস করে নিয়েছিল। সেই কেসে ভরে পরদিন হাজির হলো চিতপুরে আদিনাথ পালের কাছে। তার সামনে কেস থেকে ভূতকে বার করে মেঝেতে রেখে বলল, দেখুন তো, এই পুতুলের মাথায় আর গোফে যে সাদা চুল রয়েছে সেটা কি আপনারই দেওয়া? আদিনাথ পাল ভারী অবাক হয়ে বললি, আবার কি বলছেন স্যার? পাকা চুলের কথা তো আপনি বলেননি। কাঁচা পাকা মিশিয়ে দিতে বললো তো কোনো অসুবিধা ছিল না। ভুল তো মানুষের হয় বটে, তবে তেমন হলে আপনি পুতুল নেবার সময় বলতেন না কি? আমার কি মনে হয় জানেন স্যার, অন্য কেউ এসে চুল লাগিয়ে দিয়েছে, আপনি টের পাননি। তাই হবে নিশ্চয়ই, নবীনের অজান্তেই ঘটনাটা ঘটেছে। চেতলায় ফ্রেন্ডস ক্লাবের ফাংশনে একটা মজার ব্যাপার হলো। ভূতর জনপ্রিয়তা এটাই প্রমাণ যে ফাংশনের উদ্যোক্তারা আইটেমটি রেখেছিল সবার শেষে। লোডশেডিং নিয়ে রসালো কথোপকথন চলছে ভূত আর নবীনে। নবীন দেখলো ভূতর উত্তর যে সবসময় তৈরি কথা ব্যবহার করছে তা নয়। তার কথায় সব এমন ইংরেজি শব্দ ঢুকে পড়ছে যেগুলো নবীন কোনোদিন ব্যবহারই করে না। বড় জোর তার মানেটা জানে। নবীনের পক্ষে এক অদ্ভুত অভিজ্ঞতা।
অবশ্যই তার জন্য শোয়ের কোনো ক্ষতি হয়নি, কারণ কথাগুলো খুব লাগসইভাবেই ব্যবহার হচ্ছিল, আর তার লোকে তারিফও করছিল খুব। ভাগ্যে তারা জানে না যে নবীনের বিদ্যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত। কিন্তু ইংরেজি কথার অপ্রত্যাশিত ব্যবহারে নবীন খুব ভালো লাগেনি। তার সবসময় মনে হচ্ছিল অন্য কেউ যেন অলক্ষ্যে তার উপর কর্তৃত্ব করছে। শোয়ের পর বাড়ি ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে নবীন টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ভূতকে রাখলো বাতির সামনে। কপালে তিলটা কি আগে ছিল না, এখন রয়েছে। সেদিন তার ঘরে বসে নবীন প্রথম লক্ষ্য করলো অক্রূরবাবুর কপালের তিলটা। খুব ছোট্ট তিল, প্রায় চোখে পড়ার মতো। ভূতর কপালেও এখন দেখা যাচ্ছে তিলটা, আর সঙ্গে আরও খানদশেক পাকা চুল, চোখের তলায় কালি। এই কালিটা আগে ছিল না। নবীন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পায়চারি শুরু করলো। ভারী অস্থির লাগছে। ম্যাজিকের পূজারি সে, কিন্তু এ ম্যাজিক বড় অস্বস্তিকর। যে ম্যাজিকে সে বিশ্বাস করে তার সবটাই মানুষের কারসাজি। যেটা অলৌকিক সেটা নবীনের কাছে ম্যাজিকই নয়, সেটা অন্য কিছু, সেটা অশুভ। ভূতেরই পরিবর্তনের মধ্যে সে অশুভের ইঙ্গিত রয়েছে। অথচ এক দৃষ্টে চেয়ে থেকেও ভূতকে পুতুল ছাড়া আর কিছু মনে হয় না। চোখে সেই ঢুলু ঢুলু চাহনি, ঠোঁটের কোণে অল্প হাসি, আর খেলার সময় তার নিজের হাতের কারসাজি ছাড়া যে কোনো পুতুলের মতোই অসার, নির্জীব। অথচ তার চেহারায় অল্প অল্প পরিবর্তন ঘটে চলেছে। আর নবীন কেন জানি বিশ্বাস করে পরিবর্তনগুলো অক্রূর চৌধুরীর মধ্যেও ঘটছে। তারও চুলে পাক ধরেছে, তারও চোখের তলায় কালি পড়েছে। ভূতর সঙ্গে মাঝে মাঝে কথা বলে টেকনিকটা ঝালিয়ে নেওয়ার অভ্যেস নবীনের প্রথম থেকেই। আজ দিনটা বেজায় গুমট করেছে না রে ভূত? গেজায় গুমট। তবে তোর অসুবিধা আছে, ঘাম হয় না। কুঁতুলে না ঘাম। আজও প্রায় আপনা থেকেই নবীনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে এলো, এসব কি ঘটছে বলতো ভূত? উত্তরটা এলো নবীনকে চমকে দিয়ে, কর্মফল। কর্মফল? নবীনের ঠোঁট দিয়ে উচ্চারণটা হয়েছে যেমন হয় স্টেজে, কিন্তু উত্তরটা তার জানা ছিল না। এটা তাকে দিয়ে বলানো হয়েছে। কে বলিয়েছে সে সম্বন্ধে নবীনের একটা ধারণা আছে। সে রাত্রে চাকর শিবুর অনেক অনুরোধ সত্ত্বেও নবীন কিছু খেলো না। এমনিতে রাত্রের ঘুম ভালোই হয়, কিন্তু সাবধানের মান নেই, তাই আজটা ঘুমের বড়ি খেয়ে নিল। 11টা নাগাদ বুঝতে পারলো বড়িতে কাজ দেবে। হাত থেকে পত্রিকাটা নামিয়ে রেখে হাত বাড়ালো টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিতেই চোখের পাতা বুজে এলো। ঘুমটা ভেঙে গেল মাঝরাত্রিরে। ঘরে কে কাশলো? সে নিজে কি? তার তো কাশি হয়নি, অথচ কিছুক্ষণ থেকেই খুব খুব শব্দ শুনতে পাচ্ছে। ল্যাম্পটা জ্বালালো নবীন। ভূতনাথ বসে আছে সেই জায়গাতেই অনড়। দেহটা যেন একটু সামনের দিকে ঝোঁকা, ডান হাতটা ভাঁজ হয়ে বুকের কাছে চলে এসছে। নবীন ঘড়িতে দেখলো 3:30। বাইরে পাহাড়ওয়ালা লাঠির ঠক ঠক, দূরে কুকুর ডাকছে। একটা পেঁচা কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে গেল তার বাড়ির ওপর দিয়ে। পাশের বাড়িতে কারুর কাশি হয়েছে নিশ্চয়ই। জানলা দিয়ে হাওয়া এসে ভূতর শরীরটাকে সামনে ঝুঁকিয়ে দিয়েছে। বিংশ শতাব্দীতে কলকাতার শহরে জনবহুল মির্জাপুর স্ট্রিটে তার এহেন অহতুক ভয় অত্যন্ত বিসদৃশ্য। নবীন ল্যাম্পটা নিভিয়ে নিল। অল্পক্ষণের মধ্যে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন ফিনলে রিক্রিয়েশন ক্লাবের বাৎসরিক ফাংশনে নবীন প্রথম ব্যর্থতার আস্বাদ পেল। প্রকাণ্ড হলে প্রকাণ্ড অনুষ্ঠান। যথারীতি আইটেম হলো শেষ আইটেম। আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, কত্থক নাচ, নবীন মুন্সির ভেন্ট্রিলোকুইজম। সকালে বাড়ির থেকে বেরোবার আগে নিজের গলার যত্ন নেবার জন্য যা যা করে সবই করেছে। গলা পরিষ্কার রাখার দরকার, কারণ সূক্ষ্মতম কন্ট্রোল না থাকলে ভেন্ট্রিলোকুইজম হয় না। স্টেজে ঢোকার আগে পর্যন্ত সে দেখেছে তার গলা ঠিক আছে। এমনকি ভূতকে প্রথম প্রশ্ন করার সময় সে দেখেছে গলা দিয়ে পরিষ্কার স্বর বেরোচ্ছে। কিন্তু সর্বনাশ হলো ভূতর উত্তরে। এই উত্তর দর্শকদের কানে পৌঁছাবে না, কারণ সর্দি কাশিতে বসে গেছে গলা। আর ভূতর গলা, নিজের গলা সাফ এবং স্পষ্ট। লাউডার প্লিজ বলে আওয়াজ দিল পিছনের দর্শক। সামনের দর্শক অপেক্ষাকৃত ভদ্র, তাই তারা আওয়াজ দিল না। কিন্তু নবীন জানে তারা ভূতর একটা কথাও বুঝতে পারছে না। আর 5 মিনিট চেষ্টা করে নবীন মাপচে স্টেজ থেকে বিদায় নিল। এমন লজ্জাকর অভিজ্ঞতা তার জীবনে প্রথম। সেদিনের পারিশ্রমিকটা নবীন নিজেই প্রত্যাহার করলো। এ অবস্থায় টাকা নেওয়া যায় না। এই বিভীষিকাময় পরিস্থিতি নিশ্চয়ই চিরকাল চলতে পারে না। অল্প দিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এ বিশ্বাস নবীনের আছে। ভাদ্র মাস, প্রচণ্ড গরম, তার উপরে এই অভিজ্ঞতা।
নবীন যখন বাড়ি ফিরল তখন রাত 11:30। সে রীতিমতো অসুস্থ বোধ করছে। প্রথমে ভূতর ওপর একটু রাগ অনুভব করে, যদিও সে জানে ভূত তারই হাতের পুতুল, ভূতর দোষ মানে তারই দোষ। টেবিলের ওপর ভূতকে রেখে নবীন দক্ষিণের জানলাটা খুলে দিল। হাওয়া বিশেষ নেই, যেটুকু আসে, কারণ আজ শনিবার, রাত 12টার আগে পাখা চলবে না। নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতেই একটা জিনিস দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল। ভূতর কপালে বিন্দু বিন্দু ঘাম। শুধু তাই না, তার গালের চকচকে ভাবটা আর নেই। ভূত শুকিয়ে গেছে, ভূতর চোখ লাল। এই অবস্থাতেই নবীন তার পুতুলের দিকে আরও দুপা এগিয়ে না গিয়ে পারল না। কত বিস্ময়, কত বিভীষিকা তার কপালে আছে সেটা দেখার জন্য তার যেন জেদ চেপে গেছে। দুপার বেশি এগোনো সম্ভব হলো নবীনের। একটা জিনিস চোখে পড়ায় তার চলা আপনিই বন্ধ হয়ে গেছে। ভূতর গলা বন্ধ কোটের বুকের কাছটায় একটা মৃদু উত্থান পতন। ভূত শ্বাস নিচ্ছে। শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি? হ্যাঁ, যাচ্ছে বই কি। ট্রাফিকবিহীন নিস্তব্ধ রাতে নবীনের ঘরে এখন একটির বদলে দুটি মানুষের শ্বাসের শব্দ। হয়তো চরম আতঙ্ক আর প্রচণ্ড বিস্ময় থেকে নবীনের গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে পড়ল, ভূত। আর সেই সঙ্গেই অশরীর চিৎকার নবীনকে পিছনে ছিটকে দিল। তক্তপোষের দ্রুত, ভূত নয়, আমি অক্রুর চৌধুরী। নবীন জানে সে নিজেই কথাগুলো উচ্চারণ করেনি, কণ্ঠস্বর ওই পুতুলের। অক্রুর চৌধুরীর কোন এক আশ্চর্য জাদু বলে ওই পুতুলকে সরব করে তুলেছে। নবীন চেয়েছিল অক্রুর চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে। এ জিনিস নবীন চায়নি। এই জ্যান্ত পুতুলের সঙ্গে এক ঘরে থাকা নবীনের পক্ষে অসম্ভব। সে এখনই কি যে একটা হলো। একটা শ্বাসের শব্দ কমে গেল কি? হ্যাঁ, ঠিক তাই। ভূত আর শ্বাস নিচ্ছে না। তার কপালে আর ঘাম নেই, তার চোখের লাল ভাবটা আর নেই, চোখের তলায় কালি নেই। নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতকে হাতে নিল। একটা তফাৎ হয়ে গেছে। কেমন করে জানি এই অল্প সময়ের মধ্যেই ভূতর মাথা আর ঘোরানো যাচ্ছে না, ঠোঁট আর নাড়ানো যাচ্ছে না, যন্ত্রপাতিতে জ্যাম ধরে গেছে। আর একটু চাপ দিলেই ঘুরবে কি মাথা? চাপ বাড়াতে গিয়ে ভূতর মাথাটা আলগা হয়ে টেবিলে খুলে পড়ল। পরের দিন সকালে সিঁড়িতে নবীনের সঙ্গে দেখা হলো বাড়িওয়ালা সুরেশ মুৎসুদ্দির সঙ্গে। ভদ্রলোক অভিযোগের সুখে বললেন, কই মশাই, আপনি তো আপনার পুতুলের খেলা দেখালেন না একদিন আমাকে, সেই যে ভেন্টি কলজিয়াম নাকি? পুতুল নয়, নবীন বলল, এবার অন্য ম্যাজিক ধরবো। আপনার যখন শখ আছে তখন আপনাকে নিশ্চয়ই দেখাবো, কিন্তু হঠাৎ এ প্রসঙ্গ কেন? আপনার এক জাত ভাই যে মারা গেছে দেখলুম কাগজে, অক্রুর চৌধুরী। তাই বুঝি? নবীন এখনো কাগজ দেখেনি। কিসে গেলেন? হৃদরোগ, বললেন সুরেশবাবু। আজকাল তো 70% জনই যায় ওই রোগেই। নবীন জানে যে খোঁজ নিলে নির্ঘাত জানা যাবে মৃত্যুর টাইমটা হলো গতকাল রাত 12:10